আসসালামু আলাইকুম। কবির একাডেমিক স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় যে পৃথিবী এবং মহাকর্ষ অধ্যায়টা আছে, এই অধ্যায়ের গাণিতিক ব্যাখ্যাটা এমনভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা জীবনে আর কখনো পরীক্ষার হলে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে ভয় পাবা না এবং সঠিকভাবে অ্যান্সার করতে পারবা। তো চলো ফিরে আসছি ইন্ট্রোর পর। কবির একাডেমিক স্কুল এই চ্যানেলটিকে সবার দ্বার প্রান্তে পৌঁছে দিতে আপনার একটি শেয়ারই যথেষ্ট, এবং বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি অন করুন এবং আমাদের সাথেই থাকুন। তো চলুন এখন মূল ক্লাস শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখন আমরা মূল টপিক নিয়ে আলোচনা শুরু করব। তো এই অধ্যায়টা সম্পর্কে কিন্তু আমি আরও আগে তোমাদেরকে ক্লাস বোঝানোর চেষ্টা করেছি। তো এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, এটা আমাদের ক্লাস 9 বা পরবর্তীতে তোমরা যারা সায়েন্স নিবা, তো সায়েন্স নেওয়ার জন্য এই অধ্যায়টা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, এবং এর পরবর্তীতে যারা সায়েন্স না নিবা তাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়টা 8 এর জন্য যতটুক আলোচনার প্রয়োজন আমি ততটুক আলোচনা ইতিমধ্যেই করেছি। তো আজকে মেন টপিক নিয়ে আমি আলোচনা করব, গাণিতিক সমস্যা বিশেষ করে। তো আজকে যে মেইন টপিকগুলো হলো সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, আমি একটু মূল বিষয়টা একটু আলোচনা করব, তারপর অভিকর্ষ ত্বরণটা কি সূত্রটা আলোচনা করব, বিভিন্ন স্থানে ওজনের তারতম্য, আর চাঁদে কোনো বস্তুর ওজন কেমন হবে সেটা একটা আজকে আলোচনা হবে, আর গাণিতিক সমস্যার সমাধান সেটা আমরা সর্বশেষ দেখব। তো নিউটনের মহাকর্ষ সূত্র এটা জানতে হলে কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে মহাকর্ষ জিনিসটা কি। তো মহাকর্ষ নিউটন যখন তোমরা জানো, যেটা একটা পরিচিত একটা গল্প, যে নিউটন 23-24 বছর বয়সে এমন সময় আপেল গাছের নিচে বসেছিলেন, তখন উপর থেকে একটা আপেল তার সামনে পড়ছিল। তারপরে কিন্তু সেটা গবেষণা করতে করতে তিনি এই মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিল। তো মহাকর্ষ সূত্রটা এভাবে দেওয়া হয়েছে যে দুটি বস্তু থেকে যদি আমরা পরস্পর একটা নির্দিষ্ট দূরত্ব রাখি, তাহলে তাদের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বল কেমন হবে সেটা বলা হয়েছে এভাবে সূত্রের মাধ্যমে, যে আকর্ষণ বল হবে বস্তু কণাদ্বয়ে ভরের গুণফলের সমানুপাতিক এবং যে দূরত্বে রাখা হয়েছিল সে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি আবার বলছি, বস্তু কণাদ্বয়ের বা ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো বিষয়টা হচ্ছে এমন, তোমরা একটু দেখতে পারো যে দুটা বস্তুকে যদি আমি এতটুকু দূরে এখানে রাখি, তো একটাকে আমরা m1 ধরলাম আর একটাকে m2 ধরলাম, m2, আর মধ্যবর্তী যে দূরত্ব ডিস্টেন্স সেটা হচ্ছে এত। তো এখানে যে বলে আকর্ষণ করবে দুটি বস্তু সেটা হচ্ছে বলা হয়েছে ভরের গুণফলের সমানুপাতিক। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আকর্ষণ বলটা F ফোর্স, সেই ক্ষেত্রে এই ফোর্স সমান হচ্ছে m1 m2 এর গুণফলের সমানুপাতিক। তো এটা যদি আমরা 1 নম্বর ধরলাম, যেহেতু সূত্রটা দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক আর একটি হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দূরত্ব একে আমাদের d আছে, তো ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভাগ d, আর বর্গের বলা হয়েছে এই জন্য হচ্ছে বর্গের স্কয়ার। তো এটা কিন্তু আমাদের একটা অংশ, সূত্রের দুটি অংশ, সেটা হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেই ক্ষেত্রে এই দুটো থেকে কিন্তু আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্রটা আছে সেটা এক্সপ্লেইন করতে পারি, যে এখানে কিন্তু আমরা এই দুটো f থেকে একটা f নিতে পারি। তো যেহেতু এটা গুণাকার আছে, m1 m2 টা উপরে চলে যাবে আর d স্কয়ারটা আমাদের নিচে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা f সমান g ইনটু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার
লিখতে পারি। এটা ছিল আমাদের মহাকর্ষ সূত্র নিউটনের। তো আকর্ষণ বল, দুটো বস্তু পরস্পর কত দূরে রাখলে আকর্ষণ বলটা কেমন হবে, সেটা হচ্ছে এই F সমান G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তো এই যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক বা সর্বজনীন ধ্রুবক ধরা হয়েছে, এর একটি নির্দিষ্ট মান আছে, আমরা যখন গাণিতিক সমস্যাটা করব তখন দেখব। তো এটা কিন্তু নিউটনের মহাকর্ষীয় সূত্র, F সমান দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা F সমান G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তো এটা হচ্ছে মহাকর্ষীয় সূত্র নিউটনের। তো ফোর্সের একক কিন্তু নিউটন, তোমরা জানো যে বলের একক হচ্ছে নিউটন, সেই ক্ষেত্রে কিন্তু এই নিউটনটা নিউটনের নাম অনুসারে আসছে, বলের একক হচ্ছে নিউটন। তো এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ কিভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। তো অভিকর্ষ ত্বরণ সংজ্ঞা জানতে হলে আমাদের কিন্তু অভিকর্ষ কাকে বলে, অভিকর্ষ বলটা কি, এটা কিন্তু আমাদের জানতে হবে। তো একই রকম ভাবে আমরা মহাকর্ষ দেখলাম যে হচ্ছে দুটি বস্তু পরস্পর যত দূরে আমরা রাখি এখানে তাদের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে। আকর্ষণ বল হবে দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেই ক্ষেত্রে কিন্তু আমরা F সমান পেয়েছিলাম G ইনটু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ জানতে হলে আমাদের অভিকর্ষ বল জানতে হবে। তো অভিকর্ষ বল আর মহাকর্ষ বল এটা হচ্ছে পৃথিবীতে অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ, আর যদি পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর ভিতরে আকর্ষণ হয় সেটা হবে হচ্ছে অভিকর্ষ। যেমন আমার হাতে যে মার্কার আছে, মার্কার আর পৃথিবীর ভিতরে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। যেমন মার্কারটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু নিচে আসবে, সেই ক্ষেত্রে পৃথিবী কিন্তু এই মার্কারকে নিচের দিকে টানে, তাহলে যে বলে টানে সেটা হচ্ছে অভিকর্ষ। তো এই অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আর ত্বরণটা হচ্ছে এমন যে বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সেই ক্ষেত্রে যেহেতু ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ একটা ত্বরণই, সেই ক্ষেত্রে ত্বরণের সংজ্ঞা এভাবে আমরা দিতে পারি। অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা যে ভূপৃষ্ঠে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণ বলতে পারি। তো এখানেও কিন্তু ত্বরণ আর অভিকর্ষ একটা বল, আকর্ষণ বল, সেক্ষেত্রে কিন্তু মহাকর্ষ সূত্রের মতোই। তো এটাকে নিউটন এভাবে দিয়েছে, যদি আমাদের যেহেতু পৃথিবীর সাথে রিলেটেড, যদি পৃথিবীর ভর যেহেতু পৃথিবীটা বড়, বড় হাতের এম ধরলাম, আর হচ্ছে বস্তুর ভর যদি ছোট হাতের এম হয়, আর দূরত্ব যদি আমাদের হয় সমান ডি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এফ সমান এখানে কিন্তু আমরা লিখতে পারি জি বড় হাতের এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু এখানে হচ্ছে আকর্ষণ বল, এখানে দুটি বস্তু, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে আমাদের যে বস্তুর সাথে আলোচনা করছি সেই বস্তু, আর ডিটা হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স। সেই ক্ষেত্রে কিন্তু আগের যে সূত্র আমরা মহাকর্ষের সূত্র পড়েছিলাম একই রকম সূত্র এটা পেলাম। আর একটা আকর্ষণ বল আছে, সেটা হচ্ছে আকর্ষণ বল আমরা কিন্তু লিখতে পারি ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। তার মানে একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, তো ভর যদি এম হয় আর অভিকর্ষ ত্বরণ যদি জি হয় তাহলে এম জি হয়, আর আকর্ষণ বলটা কিন্তু এফ। সেই ক্ষেত্রে এটাও এফ, এটাও কিন্তু এফ। সেই ক্ষেত্রে এই এফ যেহেতু সমান, আমরা কিন্তু এম জি সমান এটা লিখতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এম জি সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো তোমরা একটু বোঝার চেষ্টা করো, এই পাশে দুইটা পক্ষ হয়েছে আমাদের, বাম পক্ষ ডান পক্ষ, এখানে একটা ছোট হাতের এম আছে, এটাও ছোট হাতের এম, দুটো এম যদি আমরা উঠাই দিই সেই ক্ষেত্রে কিন্তু জি সমান আমরা পাই জি এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো এটা গেল আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মান বা সূত্র। তো সেই ক্ষেত্রে জি সমান আমরা জি এম ডিভাইডেড বাই ডি স্কয়ার পেয়েছি, আর নিউটনের মহাকর্ষ সূত্র পেয়েছি আমরা এফ সমান জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ জি। এই অভিকর্ষ ত্বরণ জি পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম। দেখো আমি এখানে লিখে রেখেছি বিভিন্ন স্থানে ওজনের তারতম্য। তো ওজনের তারতম্য মানে হচ্ছে আমরা যদি পৃথিবীতে ওজনটা কিসের উপর নির্ভর করতেছে, ওজনটা কিন্তু পৃথিবী যে বলে একটা বস্তুকে আকর্ষণ করে সেই বলটাকে কিন্তু ওজন বলে। তার মানে ওজন মানেই কিন্তু আমরা পেলাম যে
ওজন মানে হচ্ছে কিন্তু আমরা ওয়েট পেলাম হচ্ছে mg। mটা হচ্ছে বস্তুর ভর আর gটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সেই ক্ষেত্রে m ভরকে g বলে আকর্ষণ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ওজন হচ্ছে m সমান mg, w সমান mg। তো এই ওজনও কিন্তু g এর উপর নির্ভরশীল। সেই ক্ষেত্রে বিভিন্ন স্থানে কিসের তারতম্য, ওজনের তারতম্য যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু g এর যে তারতম্য সেটা ব্যাখ্যা করলে আমরা ওজনের যে তারতম্য সেটা ব্যাখ্যা করতে পারবো, বুঝতে পারবো। সেই ক্ষেত্রে g কিসের উপর নির্ভরশীল, তোমরা একটা বিষয় চিন্তা করে দেখো যে এই জিটা নির্ভরশীল কিসের উপরে। এই যে বড় জি আছে অভিকর্ষ ত্বরণ বা বিশ্বজনীন ধ্রুবক, এটা কিন্তু পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন একই রকম। আবার যে বড় হাতের এমটা হচ্ছে পৃথিবীর ভর, এটাও কিন্তু আমরা পৃথিবীর যেখানেই যাব একই রকম। সেই ক্ষেত্রে জি আর এম এই দুটো কিন্তু ধ্রুবক নির্দিষ্ট। তাহলে আর বাকি আছে কি ডি। ডিটা হচ্ছে দূরত্ব কিন্তু আর নির্দিষ্ট না, এক এক জায়গায় দূরত্ব এক এক রকম। সেই ক্ষেত্রে ডি এর উপর কিন্তু জি এর মান নির্ভর করে, জি এর উপর ডি এর মানটা নির্ভর করে। তার মানে জি এর মান ডি এর উপর নির্ভরশীল। আর ডিটা হচ্ছে এখানে দূরত্ব, এটাকে কিন্তু আমরা পৃথিবীর ব্যাসার্ধ হিসাবেও প্রকাশ করতে পারি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর, তার মানে জি সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমরা আসি, যদি একটা আমাদের পৃথিবী হয়, এটা আমাদের মেরু প্রান্ত, এটাও কিন্তু মেরু, আর এটা হচ্ছে বিষুবীয়, এটা হচ্ছে বিষুবীয়। তো দেখো এখান থেকে কিন্তু মেরু প্রান্তের এই দিকে এটা কিন্তু দূরত্বটা কম, আর বিষুব অঞ্চলে আর এর মানটা বেশি। এটা হচ্ছে আর এর মান, এটাও আর এর মান, এটাও আর এর মান। তো তোমরা একটু খেয়াল করে দেখতে পারবা যে মেরু অঞ্চলে আর এর মানটা কম। তো এখানে যদি কম হয়, নিচে যদি আমরা কম দিয়ে ভাগ করি তাহলে জি এর মানটা কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে জি এর মান বেশি। সেই ক্ষেত্রে মেরু অঞ্চলে আর এর মান বেশি, তার মানে জি এর মান কম। মেরু অঞ্চলে আর এর মান কম মানে জি এর মানটা বেশি, আর বিষুব অঞ্চলে আর এর মানটা বেশি মানে জি এর মানটা কম। তার মানে বড়টা দিয়ে ভাগ করলে আমাদের জি এর মানটা কম আসবে। সেই ক্ষেত্রে মেরু অঞ্চলে আমাদের জি এর যে মান সেটা কিন্তু হচ্ছে জি সমান মেরু অঞ্চলে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বিষুব অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখলাম আর এর মানটা ছোট, জি এর মান বড়, আর এর মান বড়, জি এর মান ছোট। এটা হচ্ছে জি এর একটা নির্দিষ্ট মান। তো এখন আমরা চলে যাব চাঁদে কোনো বস্তুর ওজন কিভাবে নির্ণয় করা হয়। চাঁদে কোনো বস্তুর ওজন নির্ণয় করার আগে আমাদের কিন্তু দেখতে হবে যে বিভিন্ন স্থানে ওজনের তারতম্য। আর আমরা যেহেতু পড়লাম ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাকে বস্তুর ওজন বলা হয়। তার মানে ওজনটা কিন্তু আমরা দেখলাম, ওজনটা ডাব্লিউ সমান যেহেতু এমজি, সেই ক্ষেত্রে কিন্তু ওজনটা আমাদের জি এর উপর নির্ভর করে। কারণ হচ্ছে এখানে এমটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা ধ্রুব রাশি। সেক্ষেত্রে ধ্রুব রাশি মানে হচ্ছে ভর, এমটা হচ্ছে কিন্তু বস্তুর ভর। আর ভর আমরা সংজ্ঞায় পড়ে আসছি যে একটা বস্তু যা দ্বারা গঠিত তার মোট পরিমাণকে কিন্তু ওই বস্তুর ভর বলে। তার মানে নিট যে পরিমাণটা আছে সেটাকে বস্তুর ভর বলে। এই ভরটা কিন্তু আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে গেলে কিন্তু একই রকম থাকবে, এই জন্য আমরা ভরটাকে ধ্রুব রাশি ধরি। তাহলে আর বাকি থাকে আমাদের জি, মহাকর্ষীয় ধ্রুবক। সেই ক্ষেত্রে কিন্তু জি এর মান কম বেশি হওয়ার কারণে কিন্তু ওজনটাও কম বেশি হতে পারে। তার মানে বস্তুর ওজন কিন্তু জি এর উপর টোটালি নির্ভরশীল। তার মানে জি এর মান যেখানে বেশি হবে ওজনটাও বেশি হবে, আর জি এর মানটা কিন্তু কম হলে ওজনটাও কিন্তু কম হবে। তো প্রথমে আমরা একটু দেখি যে বিভিন্ন স্থানে বলতে আমরা এক নম্বর যেটা আলোচনা করি সেটা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য পৃথিবীর আকৃতির জন্য আমরা জানি যে পৃথিবীটা একটু অভিগত গোলক। তার মানে বিষুব অঞ্চলে এটা হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে মেরু অঞ্চলে হচ্ছে আর এর মান। তো তোমরা এখানে দেখতেছো যে আর এর মানটা বিষুবীয় অঞ্চলে বড়, তার মানে জি এর মানটা হচ্ছে কম,
আর আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে এসেছিলাম যে আর এর মানটা বিষুব অঞ্চলে হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মেরু অঞ্চলে জি এর মানটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে বিষুব অঞ্চলে জি এর মান কম, তার মানে ওজনটাও কম, আর মেরু অঞ্চলে জি এর মান বেশি, মানে ওজনও বেশি। এজন্যই আমরা বলি পৃথিবীর আকৃতির জন্য বস্তুর ওজন এক এক জায়গায় একই রকম। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন স্থানে তারতম্য বস্তুর ওজন আমরা কিন্তু দেখতে পেলাম জি এর কারণে কিন্তু হ্রাস বৃদ্ধি হয় ওজনটা। তাহলে আর কোথায় জি এর মান হ্রাস বৃদ্ধি হয়? আমরা যদি পৃথিবী থেকে উপরের দিকে উঠি পৃষ্ঠ থেকে, সেক্ষেত্রে কিন্তু জি এর মানটা হ্রাস পায়। সেক্ষেত্রে হ্রাস পেলে কিন্তু ওজনটাও হ্রাস পায়। আবার একই রকম ভাবে যদি আমরা পৃথিবীর অভ্যন্তরে যাই সেক্ষেত্রে কিন্তু জি এর মানটাও হ্রাস পায়, তার মানে ওজনের হ্রাস পায়। আর আস্তে আস্তে যদি পৃথিবীর কেন্দ্র বরাবর আমরা যেতে পারি, এখানে কেন্দ্র বরাবর, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রতে জি এর মান কিন্তু শূন্য, সেক্ষেত্রে কিন্তু ওজনটাও শূন্য হয়ে যেতে পারে, মানে ওজনটাও শূন্য হবে। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পৃথিবী ঘূর্ণায়নের কারণে কিন্তু আমরা বা আহ্নিক গতির কারণে কিন্তু ওজনও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে। কিভাবে? যদি এখান থেকে পৃথিবীটা এদিকে ঘুরে আসে, তার মানে মেরু অঞ্চল থেকে যদি আস্তে আস্তে বিষুবের দিকে আসে, সেক্ষেত্রে কিন্তু জি এর মান আস্তে আস্তে কিন্তু হ্রাস পায়, তার মানে জি এর মান হ্রাস পেলে কিন্তু ওজন হ্রাস পায়। আবার যদি আমরা বিষুব থেকে মেরুর দিকে যাই সেক্ষেত্রে জি এর মান বৃদ্ধি পায়, তার মানে কিন্তু ওজনটাও বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমাদের বিভিন্ন স্থানে বস্তুর ওজনের তারতম্য। তাহলে বিভিন্ন স্থানে ওজনের তারতম্য আমাদের কিসের কারণে হ্রাস বৃদ্ধি হয়? প্রধানত জি এর কারণে হ্রাস বৃদ্ধি হয়। সেটা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য হতে পারে, পৃথিবী ঘূর্ণনের কারণে, আর ভূপৃষ্ঠ থেকে আমরা উপরে উঠতে পারি তাহলে জি এর মান হ্রাস বৃদ্ধি করতে পারে, আর ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে জি এর মান হ্রাস হবে, আর পৃথিবীর কেন্দ্রে গেলে জি এর মান শূন্য। এটা হচ্ছে বিভিন্ন স্থানে ওজনের তারতম্য। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চাঁদে কোনো বস্তুর ওজন কি হবে। চাঁদে কোনো বস্তুর ওজন, চাঁদে কোনো বস্তুর ওজন হচ্ছে পৃথিবীতে একটা বস্তুর যে ওজন আছে, পৃথিবীতে ওজন ইন্টু 1/6, মানে হচ্ছে 6/1 তো একটা বস্তুকে আমরা পৃথিবীতে যদি ওজন নির্ণয় করতে পারি, সেই ওজনটা যদি আমরা চাঁদে নিয়ে যাই তাহলে 6/1 হয়ে যাবে। তার মানে একটা বস্তুর ওজন যদি পৃথিবীতে 6 নিউটন হয় তাহলে চাঁদে কিন্তু হবে 1 নিউটন, মানে 6/1। তো আশা করি এতটুক যে সূত্র বোঝানোর চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান নিয়ে একটু আলোচনা করব। তো বিগত সালের যে বোর্ড প্রশ্নে গ এবং ঘ নম্বর প্রশ্ন গাণিতিক সমস্যা এসেছে এই পৃথিবী ও মহাকর্ষ চ্যাপ্টার থেকে। তো এখান থেকে আমরা দেখব যে গাণিতিক প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এখন দেখা যাক যে বিগত বছরে যে প্রশ্নগুলো অধ্যায় 7 থেকে পরীক্ষায় এসেছে, যে পৃথিবী ও মহাকর্ষ, এই অধ্যায় থেকে যেই গাণিতিক সমস্যাগুলো আমরা ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো দেখব, যেগুলো সলভ করলে পরবর্তীতে যে কোনো প্রশ্ন আসলে আমরা যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারি। তো রাজশাহী বোর্ড 2019 এই প্রশ্নটা আমরা গ নম্বরটা একটু দেখি। যে আমাদের উদ্দীপক এমন আছে যে এখানে দুটি বস্তু আছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এম, দুটাই এম, এটা বড় হাতের এম আর একটা ছোট হাতের এম, দুটা বস্তুর ভর আলাদা দেওয়া আছে, আর দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব ডি আছে, ডিস্টেন্স। সেই ক্ষেত্রে গ নম্বর প্রশ্নটা এমন এসেছে যে চিত্র পি, এই চিত্রটা পি, আর একটা চিত্র ছিল যেটা আমরা লিখি নাই, ডি এর মান অর্ধেক হলে বলের কি রূপ পরিবর্তন হবে সেটা নির্ণয় করতে হবে। তো বলের পরিমাণ অর্ধেক হলে বল কি পরিমাণ হবে, দূরত্ব অর্ধেক হলে বল কি পরিমাণ হবে সেটা নির্ণয় করা একেবারে সহজ, কারণ আমরা কিন্তু যে কিছুক্ষণ আগে দেখে আসলাম F সমান GMM ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো সেখান থেকে সেটা হচ্ছে আমাদের মূল সূত্র। আর তখন যদি আমাদের এই ডি অর্ধেক হয়ে যায় তার মানে হচ্ছে ডি এর পরিমাণ কিন্তু অর্ধেক হবে, মানে আমরা হাফ করব, 2 দিয়ে ভাগ করে দিব। তো আমরা সাধারণভাবে যেটা জানি যে বলের সূত্র থেকে আমরা পেতে পারি যে F সমান GMM ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো দেখো এটার জন্য যেই সূত্রটা সেটা কিন্তু এই চিত্রের জন্য একই রকম আছে, কিন্তু প্রশ্ন আমাদের বলেছে যে ডি এর মানটা অর্ধেক হয়ে যাবে। তো ডি যদি অর্ধেক হয়
তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নতুন যে দূরত্ব হবে সেটা আমরা ডি প্রাইম লিখলাম, এটা কিন্তু হবে ডি ডিভাইডেড বাই 2। তার মানে আগে যে দূরত্ব ডি ছিল তার অর্ধেক হয়ে গেছে ডি ডিভাইডেড বাই 2। এখন এই ডি এর জন্য যদি আমরা দেখি বলের পরিমাণ কি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এফ সমান জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি এর মান কিন্তু আমার এখন আসছে ডি ডিভাইডেড বাই 2, এটার উপরে স্কোয়ার। তো সেই ক্ষেত্রে এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তো আমরা পেলাম এফ সমান জি এম এম রেখে দিলাম, আর এটা আমাদের কিন্তু থাকে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, মানে আমরা স্কোয়ারটা ডিস্ট্রিবিউশন করে দিলাম, ডি এর উপর স্কোয়ার আর 2 এ 2 4। এটা যদি আমরা আরেকটু করি, তো আমরা এফ সমান পাবো জি এম এম, আর এটা একটি ভগ্নাংশ, দুটি ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে আমরা জানি এটা গুণ আকারে লেখা যায়। তো আমরা জি এম এম ইন্টু 4টা উপরে দিয়ে দিলাম আর ডি স্কোয়ারটা নিচে আসলো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এভাবে লেখা যায়, 4টা গুণ আকারে লিখতে পারি আর উপরে আমরা জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার লিখলাম। এটা লিখলাম এই উদ্দেশ্যে, কারণ হচ্ছে দেখো আমাদের আগে যেই সূত্রটা ছিল এফ এর মান জি এম এম ডিভাইডেড বাই আই স্কোয়ার, এখানেও কিন্তু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার আছে, এটাও এফ এটাও কিন্তু এফ। যেহেতু আমরা বলের পরিবর্তন নির্ণয় করতেছি, সেই ক্ষেত্রে এখন আমাদের আগে থেকে প্রথম যেই উদ্দীপকের যেই চিত্রটা ছিল তার জন্য এফ সমান এটা ছিল, আর যখন আমরা দূরত্ব অর্ধেক করে দিয়েছি তখন এফ এর সমান কি আসছে 4 ইন্টু এত। তার মানে দূরত্ব অর্ধেক হয়ে গেলে যে আকর্ষণ বল ছিল সেটা কিন্তু 4 গুণ হয়ে গেছে। তার মানে প্রশ্নটার মূল যেই বিষয় সেটা হচ্ছে যখন আমরা দূরত্ব অর্ধেক করে দিয়েছি তখন আকর্ষণ বল 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো একই রকম ভাবে দূরত্ব 3 গুণ 4 গুণ 5 গুণ দ্বিগুণ করলে আমরা কিন্তু বলের মান বের করতে পারবো। আবার যদি অর্ধেক হয় তাহলেও কিন্তু আমরা দেখলাম কিভাবে প্রশ্নটা সমাধান করতে হয়। তো এটা হলো আমাদের রাজশাহী বোর্ড 2019 এর পরবর্তী ইম্পর্টেন্ট আমরা প্রশ্নগুলো দেখি, কোন বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো এখন আরেকটি ইম্পর্টেন্ট সৃজনশীলের গ এবং ঘ নম্বর প্রশ্নগুলো কিভাবে সমাধান করি আর একই রকম প্রশ্ন আসলে আমরা কিভাবে সমাধান করব সেটা একটু আলোচনা করা যাক। তো দিনাজপুর বোর্ড 2019 সালের উদ্দীপক এমন এসেছিল যে 90 কেজি ভরের চিনির বস্তা নিয়ে অষ্টম শ্রেণীর একটি ছাত্রের মনে নানা প্রশ্ন উদয় হয়, নানা প্রশ্ন আসে, তখন সে শিক্ষকের কাছে অনেক কিছু জানতে চায়। তো গ নম্বর প্রশ্নটা এমন ছিল যে উদ্দীপকের পদার্থটিকে চাঁদে নিয়ে গেলে এর ওজন কত হবে। উদ্দীপকের পদার্থটিকে চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে। আর ঘ নম্বর ছিল উদ্দীপকের বস্তুটিকে উত্তর মেরুতে নিলে বলের কি ধরনের পরিবর্তন হবে, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে গ এবং ঘ নম্বর প্রশ্ন কিন্তু যুক্তি আছে। কেন প্রশ্নটা এমন হলো, কারণ একটি বস্তুকে আমরা এখানে দেখছি 90 কেজি ভরের একটি চিনির বস্তা, তার মানে চিনির বস্তার কিন্তু ওজন দেওয়া নাই, ভর দেওয়া আছে। সেই ক্ষেত্রে একটা বস্তুকে যদি আমরা চাঁদে নিয়ে যাই তাহলে তার ওজন কি পরিবর্তন হবে। তাহলে কি চেয়েছে, এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে ভর আর চাইলে হচ্ছে ওজন। সেই ক্ষেত্রে কিন্তু ওই চিনির বস্তার কিন্তু আমাদের পৃথিবীতে ওজনটা বের করতে হবে, তাহলে আমরা চাঁদের ওজনটা বের করতে পারবো। তাহলে ফার্স্ট আমাদের চিনির ওজন কত সেটা বের করতে হবে। তো চিনির ওজন বের করতে হলে আমাদের ভর লাগবে, আর উদ্দীপকে দেখো ভর দেওয়া আছে। তো গ নম্বর উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে চিনির বস্তার ভর এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম, যেটা হচ্ছে 90 কেজি। তাহলে বস্তার ওজন যদি আমরা বের করি, আমরা জানি ওজন, চিনির বস্তার ওজন কিন্তু আমরা পড়েছিলাম W সমান m g নিউটন। তো এখন যদি আমরা m এর মানটা বসাই দিই 90 আর g এর মান তোমরা জানো 9.8, তাহলে এত নিউটন হয়। এখন এটাকে গুণ করলে যা হবে সেটা কিন্তু বস্তার ওজন বের হবে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে বস্তার ওজন আমরা বের করলাম। এই ওজনটাকে যদি আমরা চাঁদে নিয়ে যাই তাহলে কি হবে, চাঁদে নিয়ে গেলে আমরা এর আগে দেখেছিলাম গাণিতিক ব্যাখ্যায় যে একটা বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ওজন 6 ভাগের 1 ভাগ হয়ে যায়। তার মানে এই যে ওজনটা আছে এটাকে যদি আমরা 6 ভাগ করি তাহলে সেটা চাঁদের ওজন বের হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে চাঁদে
চিনির বস্তার ওজন সমান কিন্তু আমরা লিখতে পারি 90 ইন্টু 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 6, মানে 6 ভাগ করে দিলাম, তাহলে কিন্তু চাঁদে ওজন বের হয়ে যাবে এত নিউটন। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে হচ্ছে 146.7 নিউটন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমরা ডাইরেক্ট চাঁদে বস্তুর ওজনটা বের করে দিলাম। তো ওজন বের করতে হলে যদি কোনো বস্তুর ভর দেওয়া থাকে সেটা আমাদের ফার্স্ট কি করতে হবে, ওজনটা বের করতে হবে, যেটা আমরা mg সূত্র দিয়ে করেছি W সমান। তো সেই ক্ষেত্রে এটা ওজন বের করার পরে যদি চাঁদের ওজন বের করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু ওই ওজনটাকে 6 ভাগ করতে হবে, মানে 6 দিয়ে ডিভাইডেড ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের চাঁদের সেই বস্তুর ওজনটা বের হয়ে যাবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। আর এরকম প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেক পরীক্ষায় এসেই থাকে। গ নম্বর কোনো বস্তুর ওজন বের করতে বলতে হতে পারে, অথবা সেই বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে সেটা নির্ণয় করতে বলতে হতে পারে। তো এখন দেখো আমরা ঘ নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করব। তো ঘ নম্বর প্রশ্নটা কিন্তু এমন আছে যে উদ্দীপকের বস্তুটিকে আমরা যদি উত্তর মেরুতে নিয়ে যাই তাহলে বলের কি পরিবর্তন হবে। এটাও কিন্তু একটি যুক্তি আছে যে বস্তুটি যদি স্বাভাবিক পৃথিবীর জন্য আমরা বের করি, স্বাভাবিক যে জি এর মানটা আছে আদর্শ মান 9.8, সেটার জন্য যদি বলের মান এফ এর মানটা বের করি সেই ক্ষেত্রে কিন্তু একটি মান আসবে, আর আরেকটি বলের মান আমরা বের করতে পারবো, তাহলে সেটা হচ্ছে উত্তর মেরুতে নিয়ে গেলে কি পরিমাণ বৃদ্ধি পাবে। তো উত্তর মেরুতে নিয়ে গেলে কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। তাহলে উত্তর মেরুর জন্য আমাদের কিন্তু বস্তুটির ওজন যেটা বের করব সেটা হচ্ছে জি এর মানের উপর নির্ভর করবে। তো আমরা এর আগে দেখে এসেছিলাম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুই মেরুতে কিন্তু জি এর মান একটা নির্দিষ্ট মান ছিল 9.83, আর বিষুবীয় অঞ্চলে জি এর মান কম ছিল 9.78, আর আদর্শ মান আমাদের জানি 9.8। সেই ক্ষেত্রে আদর্শ মান দিয়ে আমরা প্রথম পর্যায়ে এই জি এর মানটা বের করব, ওজনটা বের করব, আর তারপরে কিন্তু আমরা যে 9.83 তার জন্য ওজনটা বের করব। তো আমরা যদি ঘ নম্বর প্রশ্নটা দেখি, যে আমাদের দেওয়া আছে বস্তুটির ভর m সমান 90 কেজি, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে বস্তুর ওজন কি হবে, বস্তুটির ওজন কিন্তু আমরা mg লিখতে পারি, তার মানে m এর মান হচ্ছে 90 আর g এর মান কিন্তু 9.8, এত হচ্ছে নিউটন। সেক্ষেত্রে এটা গুণ করলে কিন্তু আমাদের হয় হচ্ছে 882 নিউটন। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আদর্শ জি এর মানের জন্য ওজন বের করলাম। এখন বলেছে আমাদের বস্তুটিকে যদি মেরুতে নিয়ে যায়, উত্তর মেরুতে, তাহলে উত্তর মেরুতে জি এর মান আমরা একটু লিখে রাখি আগে। উত্তর মেরুতে জি এর মান 9.83 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। সেই ক্ষেত্রে উত্তর মেরুতে বস্তুটির ওজন আমাদের কিন্তু হবে যে 90 গুণ 9.83 নিউটন। সেই ক্ষেত্রে এটা গুণ করলে হবে 884.7 নিউটন। তো দেখো যে স্বাভাবিক অবস্থায় আমরা যখন বস্তুটির ওজন বের করলাম তখন হলো হচ্ছে 882 নিউটন, আর যখন উত্তর মেরুতে নিয়ে গেলাম তখন হলো 884.7। তাহলে কোথায় বেশি এবং কোথায় কম দেখতে পেলাম, যে স্বাভাবিক অবস্থায় পৃথিবীতে জি এর মান হলো আমাদের হচ্ছে 882 নিউটন এবং মেরুতে নিয়ে গেলে হলো 784 নিউটন, 784.7 নিউটন। তাহলে ওজনের কি পরিবর্তন হলো, এখানে একটু এটা ওজন হবে, ওজনের কি পরিবর্তন হলো, তাহলে উত্তর মেরুতে নিয়ে গেলে কিন্তু বস্তুটির ওজনটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখতে পারি বস্তুটিকে উত্তর মেরুতে নিয়ে গেলে বস্তুটির ওজন বৃদ্ধি পাবে। এটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এর গ এবং ঘ নম্বর প্রশ্নটা আমরা দেখলাম। একই রকম প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেক বোর্ড পরীক্ষায় এসে থাকে, সেই ক্ষেত্রে এই দুটি বিষয় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা আরেকটি ইম্পর্টেন্ট সৃজনশীল দেখব। তো চলো ইম্পর্টেন্ট সৃজনশীলটা দেখি কোন বোর্ড থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে সৃজনশীলটা আমি ইম্পর্টেন্ট মনে করেছি সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। তোমরা দেখতেছো যে এখানে কিন্তু তিনটি বস্তু দেওয়া আছে, তিনটি বস্তুর
পরস্পর দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব সেটা দেওয়া আছে 4 মিটার আর 2 মিটার। আর প্রথম বস্তু m 40 কেজি, m 30 কেজি আর p হচ্ছে 35 কেজি। এরকম একটা উদ্দীপক দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন বলেছে গ নম্বর যে মেরু অঞ্চলে n বস্তুটির ওজন নির্ণয় করো। মেরু অঞ্চলে n বস্তুটির ওজন নির্ণয় করতে হবে। তো এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে একটি প্রশ্ন দেখে এসেছিলাম ঘ নম্বর প্রশ্নটায়, যে উত্তর মেরুতে ওজন বস্তুর ওজন কেমন হবে, বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেটার মতো হুবহু। আর ঘ নম্বর প্রশ্ন বলেছে m ও n বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এবং n ও p বস্তুদের মধ্যে যে আকর্ষণ বল আছে সেটা কোনটি বেশি হবে গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। তার মানে আমরা স্বাভাবিকভাবে নিউটনের যে মহাকর্ষ সূত্রটি ছিল সেই মহাকর্ষ সূত্র F সমান g mm ডিভাইডেড বাই d স্কয়ার, সেই সূত্র দিয়ে কিন্তু ঘ নম্বর প্রশ্নটা সমাধান করতে পারি। তো চলো দেখি আমরা কিভাবে গ এবং ঘ নম্বর প্রশ্নটার সমাধান করতে পারি। তো গ নম্বর প্রশ্নটা আমাদের বলছে যে মেরু অঞ্চলে n বস্তুটির ওজন বের করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু n বস্তুটির ভর আমার লাগবে। তো n বস্তুটির ভর এখানে আমরা m1 ধরে নিলাম বা m ধরে নিলাম প্রথম পর্যায়ে, সেক্ষেত্রে m কিন্তু আছে 40 কেজি। 40 কেজি, সরি, m বস্তুটির ভর আছে আমাদের 40 কেজি না 30 কেজি। তো n বস্তুটির ভর আছে আমাদের 30 কেজি। আর মেরু অঞ্চলে g সমান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তাহলে আমরা n বস্তুটির মেরু অঞ্চলে n বস্তুটির ওজন নির্ণয় করতে পারবো। তো ওজন সমান আমরা জানি যে mg, সেক্ষেত্রে কিন্তু m এর মান আছে 30 আর g 9.83 আর ওজনের একক হচ্ছে নিউটন। তো সেই ক্ষেত্রে 30 আর 9.8 কিন্তু গুণ করলে আমরা পেয়ে যাব যে মেরু অঞ্চলে n বস্তুটির ওজন কত। তো এটা গুণ করলে আমাদের হবে 294.9 নিউটন। এটা কিন্তু হচ্ছে আমাদের উত্তর। তো এটি হলো যে কোনো বস্তুর ওজন বের করা। আমি কিন্তু গত প্রশ্নেও কিন্তু বলেছি, গ নম্বর প্রশ্ন কিন্তু এসেই থাকে বস্তুর ওজন বের করা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বস্তুর ওজন বের করতে হলে যে W সমান mg ওয়েট, সেই ক্ষেত্রে কিন্তু m মানে ভর দেয়া থাকতে হবে আর g এর মানটা আমাদের মনে রাখতে হবে যে মেরু অঞ্চলে কত, বিষুব অঞ্চলে কত এবং আদর্শ মান কত। এই তিনটা বস্তু, তিনটা g এর মান কিন্তু মনে রাখলে আমাদের এনাফ। তো এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটা যাব। ঘ নম্বর প্রশ্ন কিন্তু আমাদের দুইবার f এর মানটা বের করতে হবে। তো দেখি কিভাবে করা যায় ঘ নম্বর প্রশ্নটা। তো ঘ নম্বর প্রশ্নটা আমরা লিখব m বস্তুর ভর আমরা m1 ধরে নিলাম, সেটা হচ্ছে আছে 40 কেজি। আর n বস্তুর ভর m2 ধরে নিলাম, এটা আছে 30 কেজি। এরপরে p বস্তুর ভর m3 ধরে নিলাম, সেটা আছে হচ্ছে আমাদের 35 কেজি। আর আমাদের কি লাগবে, m n এর মধ্যে যে দূরত্ব সেটা লাগবে। তো আমরা এখানে মহাকর্ষ ধ্রুবক কিন্তু g ধরে নিতে পারি। মহাকর্ষীয় ধ্রুবক সমান আমরা g ধরে নিলাম। আর m ও n এর মধ্যবর্তী দূরত্ব আমরা d1 ধরে নিব 4 মিটার। যে m ও n এর দূরত্ব d1 সমান 4 মিটার ধরে নিলাম। আর n ও p এর দূরত্ব d2 সমান 2 মিটার নিলাম। এখন কিন্তু আমরা মানগুলো সব লিখে নিলাম। এখন আমরা প্রথমে m ও n বস্তুর বলটা বের করব, তারপরে n ও p বস্তুর বলটা বের করব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে m ও n এর আকর্ষণ বল, m ও n এর
মধ্যবর্তী আকর্ষণ বল, এটা F1 ধরে নিলাম, যেটা আমাদের সূত্র হবে কিন্তু G m1 m2 ডিভাইডেড বাই কিন্তু d স্কয়ার। সেই ক্ষেত্রে যদি আমরা মানটা বসাই, তো আমরা মানটা বসালে পাবো জিটা আমরা রেখে দিলাম ইনটু m1 সমান কিন্তু আমরা পেয়েছি 40 কেজি, তো 40 এখানে লিখলাম, আর m2 টা পেয়েছি 30 পাশে লিখে দিলাম, আর d1, তো d এটা যেহেতু প্রথম বস্তু সেই ক্ষেত্রে প্রথম f1 সেটা আমাদের m ও n এর মধ্যবর্তী দূরত্ব d1 ছিল, সেই ক্ষেত্রে কিন্তু 4 হবে, আর 4 এর উপরে আমরা দিব হচ্ছে স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তোমরা দেখো তোমরা এখানে 40 এবং 30 গুণ করবা, গুণ করে 4 এর উপর স্কয়ার দিলে 4 4 16 হয়, 16 দিয়ে কিন্তু ভাগ করে দিবা, ভাগ করলে এখানে হবে হচ্ছে 75 75 জি আমরা রেখে দিলাম, যেহেতু কোন বলটা বেশি সেটা নির্ণয় করব এজন্য জি এর মানটা আর বসালাম না। সেই ক্ষেত্রে এখন আমরা বের করব এম ও পি এর আকর্ষণ বল, এটা আমরা F2 ধরে নিলাম, এটা সূত্র হবে জি m2 আর হচ্ছে m3, কারণ হচ্ছে n ও p এই ক্ষেত্রে কিন্তু আমরা n এর ওজন ভর ধরেছিলাম m2 আর n এর ভর ধরেছিলাম কিন্তু n3, সেই ক্ষেত্রেটা নিলাম, আর d হবে আমাদের 2 তার উপর হচ্ছে স্কয়ার। এখন যদি আমরা মানটা বসাই তাহলে আমাদের হচ্ছে g এখানে রেখে দিলাম, আর m2 এর মান আছে 30, তো এখানে 30 ইনটু m3 মান আছে 35, নিচে হচ্ছে 2 তার উপর স্কয়ার। তো এটা এখন তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এটা ক্যালকুলেট করলে তোমরা পাবা হচ্ছে, যেহেতু 2 এ 2 এ 4 তার মানে 30 এবং 35 কে 30 এবং 35 গুণ করবা, আর 2 এ 2 এ 4 এটা ভাগ করবা, ভাগ করলে তোমাদের হবে 262.5 জি। তো এখন তোমরা কিন্তু m ও n এর মধ্যবর্তী আকর্ষণ বল F1 যখন বের করলো তখন হলো 75 জি, আর n ও p এর মধ্যবর্তী আকর্ষণ বল যখন বের করলা 262.5 জি। তাহলে আকর্ষণ বল কোনটার বেশি? অবশ্যই n ও p এর আকর্ষণ বল বেশি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে n ও p এর মধ্যবর্তী আকর্ষণ বল বেশি। এটা হচ্ছে গাণিতিক প্রমাণ বা গাণিতিক ব্যাখ্যা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরকম প্রশ্ন তোমরা অনেক পাবা। একই রকম ভাবে এখানে ডি এর মান অর্ধেক বা দ্বিগুণ বা তিনগুণ বা কমিয়ে মান পরিবর্তন করা থাকতে পারে, আমরা সেরকম একটা প্রশ্ন দেখি। তো এই অধ্যায়ের প্রশ্নগুলো শেষ করবো, বোর্ড পরীক্ষার প্রশ্ন। তো দেখি এরকম যে ডি এর মান কম অথবা বেশি করে কোন বোর্ডে এ পর্যন্ত সৃজনশীল এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এরপরে আমরা যে সৃজনশীলটা সিলেক্ট করেছি ইম্পর্টেন্ট, এবং যে বলেছিলাম ডি এর মান কম অথবা বেশি করলে যে এফ এর মানটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। তো সিলেট বোর্ড 2019 প্রশ্নটা এমন ছিল উদ্দীপক যে ওহি এবং ইতমাম খেলার মাঠে পরস্পর হতে 40 মিটার দূরে অবস্থিত দাঁড়িয়ে আছে। তো তাদের দুজনের ভর যথাক্রমে 35 কেজি এবং 40 কেজি যদি হয়, তাহলে গ নম্বর প্রশ্ন বলছে ইতমামের ওজন চাঁদে কত সেটা নির্ণয় করতে হবে। যে প্রশ্নটা আমরা এখন সমাধান করব না, কারণ একই রকম প্রশ্ন অনেকবার করলাম। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করলেই পারবে। এটা তোমাদের এক প্রকার এইচডব্লিউ থাকলো যে বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে দুজনের মধ্যবর্তী দূরত্ব যদি 20 মিটার করা হয়, তাহলে আগে যেই ভর ছিল এবং দূরত্ব ছিল সেই ওজন আকর্ষণ বলের সাথে দূরত্ব কমিয়ে 20 মিটার করলে আকর্ষণ কিরূপ পরিবর্তন হবে, এটা আমাদের গাণিতিক ব্যাখ্যা করতে হবে। তো চলো অঙ্কটা ঘ নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করা যায়। এর জন্য আমাদের ওহি ভর আমরা m1 ধরে নিলাম, m1 সমান আছে 35 কেজি, আর ইতমামের ভর m2 ধরে নিলাম যেটা আছে 40 কেজি, আর মধ্যবর্তী দূরত্ব এটা আমরা d1 ধরে নিলাম যেটা আছে হচ্ছে 40 কেজি। আমরা কিন্তু এটার জন্য F1 বের করতে পারি যে এর
জন্য আকর্ষণ বল বা এফ সমান কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো এফ সমান আমরা যেহেতু জানি জি এম এম, যেহেতু m1 m2 ধরেছি, তো m1 m2 ডিভাইডেড বাই কিন্তু ডি স্কোয়ার, আর এটা আমরা 1 ধরেছি ডি এর মানটা। সেই ক্ষেত্রে এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে, জিটা রেখে দিলাম, m1 ছিল আমাদের 35 আর m2 ছিল হচ্ছে 40 আর ডি এর মান 40, এটা যদি আমরা স্কোয়ার করে দিব তাহলে কত মান আসবে? তো 35 ইন্টু 40 ডিভাইডেড বাই হচ্ছে 40 স্কোয়ার, এটা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 0.875 জি, 0.875 জি। এটা কিন্তু আমাদের আসলো যখন দূরত্ব 40 মিটারের জন্য, দূরত্ব 40 মিটারের জন্য F1 আমরা যদি বা F বের করি, সেক্ষেত্রে আমরা পেলাম যে 0.875 জি। এখন আমরা বের করব যে মধ্যবর্তী দূরত্ব যদি D2 সমান 20 মিটার হয়, এর জন্য আমরা F প্রাইম বের করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে জি m1 m2 ডিভাইডেড বাই d2 স্কয়ার। তো এখানে আমরা জিটা রেখে দিলাম, আর এটা ছিল আমাদের 35 ইন্টু 40। এখন এই ডি এর মান হবে 20, যেহেতু আমরা 20 মিটারের জন্য বের করছি, এটা কিন্তু হবে 3.5 জি। তো আমরা এফ পেলাম আর এফ প্রাইম পেলাম। এখন আমরা বের করব দুটি বস্তুর মধ্যে দূরত্ব কম করার কারণে আকর্ষণ বল বাড়ছে না কমছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে এফ প্রাইম ডিভাইডেড বাই এফ, আমরা মান বসা দিলাম 35 জি, আর এখানে আছে 0.875 জি। এটা যদি ভাগ করা হয় তাহলে আমাদের এরকম মান আসে, এফ প্রাইম ডিভাইডেড বাই এফ সমান 4। তো এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি 4 এর নিচে মনে 1 আছে, সেই ক্ষেত্রে এফ প্রাইম সমান কিন্তু আসে 4 ইনটু এফ। তাহলে যদি আকর্ষণ বল আমাদের এখানে দেখি দূরত্ব 20 মিটার করি, আগে 40 মিটার ছিল, তার যদি দূরত্বটা আমাদের 20 মিটার হয়, কমে যায়, তাহলে আকর্ষণ দুটি বস্তুর মধ্যে কিন্তু 4 গুণ বৃদ্ধি পায়। আবার বলতেছি যে 40 মিটারের জন্য দুটি বস্তু মানে দুইজন ব্যক্তির মধ্যবর্তী যে আকর্ষণ বল ছিল, আর 20 মিটারের জন্য মধ্যবর্তী যে আকর্ষণ বল হবে সেটা আগের তুলনায় 4 গুণ বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের প্রশ্ন কিন্তু এই অনুশীলনী 7 থেকে এসেই থাকে। আর বাকি যেই সৃজনশীলগুলো গ এবং ঘ নম্বর প্রশ্ন আছে, আশা করি এখন তোমরা প্র্যাকটিস করলে পারবে। এরপরে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে যে ভাইয়া এই বোর্ডে এত সালের বোর্ড প্রশ্ন গ অথবা ঘ নম্বর প্রশ্নটা বুঝিয়ে দেন, তখন কিন্তু আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি সপ্তম অধ্যায়টা তোমাদের শেষ হলো, এবং সপ্তম অধ্যায় থেকে যে কোনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসলে দোয়া রইল তোমরা 10 নম্বর সৃজনশীল যেন 10-এ 100% অ্যান্সার করতে পারো এবং ভালো ফলাফল করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।